আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশের সেকেন্ড লাইভ ক্লাস। এর আগে আমরা হচ্ছে গতদিন একটা ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে ফার্স্ট পেপারের মধ্যে ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে আমাদের যে বেসিক ইংলিশ পার্টস অফ স্পিচ এবং নাউনের এবং নাউন মানে নাউন কাকে বলে, নাউনের পজিশন, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে আলোচনা করব। নাউন কত প্রকার, এগুলো বিস্তারিত, এবং পাশাপাশি যে নাউনের যে গুলো আছে এগুলো। পাশাপাশি হচ্ছে আমরা নাউনের কোশ্চেন গুলো সলভ করব। নাউন থেকে যতগুলো কোশ্চেন আসে সবগুলো সলভ করবো ইনশাআল্লাহ। 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশিও ক্লাস হইতে পারে। এখানে নাউনের মধ্যে আমাদের নাউনের প্রকারভেদ শিখতে গেলে কিছু জিনিস জানা লাগবে। যে নাউনের প্রকারভেদের মধ্যে দুইটা দিক আছে। একটা হচ্ছে বোধগম্যতার দিক থেকে। কিসের দিক থেকে? একটা হচ্ছে বোধগম্যতার দিক থেকে। কারণ বোধগম্যতা আবার জিনিসটা কি? বোধগম্যতা হচ্ছে বুঝার দিক থেকে। আমরা যে জিনিসটা বুঝি, এই বুঝানোর ধরন থেকে হচ্ছে কত প্রকার? 2 প্রকার। আর একটা হচ্ছে যে গণনার দিক থেকে। কিসের দিক থেকে? গণনার দিক থেকে। গণনার দিক থেকেও নাউন 2 প্রকার। আরেকটা আবার আছে, সেটা হচ্ছে সাধারণত। কত? সাধারণত। সাধারণত আবার হচ্ছে নাউন 5 প্রকার। তবে কখনো যদি পরীক্ষায় কোশ্চেন থাকে যে নাউন কত প্রকার, এবং অপশনের মধ্যে যদি 2 আর 5 দুইটাই থাকে, তাহলে দুইটাকে নিবে রাইট অ্যান্সার। আর দেখা যাচ্ছে অপশনের মধ্যে 2 নাই, তখন তুমি 5 নিবে। বিগত বছরে একবার এই প্রশ্নটা আসছিল, নাউন কত প্রকার, তখন অপশনের মধ্যে 2 ছিল না, ছিল 3, 4, 5 বা কোনোটাই না, তখন তুমি কি দিবে? 5 দিবে। আর যদি 2 আর 5 দুইটা থাকে, তাহলে 2 দিবে। আর যদি বলা থাকে যে সাধারণত কত প্রকার, তখন তো 5 নিবে। তাহলে বুঝা গেছে নাউন কত প্রকার? বোধগম্যতার দিক থেকে 2 প্রকার, গণনার দিক থেকে 2 প্রকার, আর সাধারণত হচ্ছে 5 প্রকার। তাহলে আমরা শুরু করব এই জায়গা থেকে। কোথা থেকে? বোধগম্যতার দিক থেকে আমরা শুরু করব। তাহলে বোধগম্যতার দিক থেকে বোধগম্যতার দিক থেকে নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নাউন থেকে কিন্তু প্রায় কোশ্চেন থাকে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এসব পরীক্ষাতে কিন্তু নাউন থেকে প্রায় কোশ্চেন থাকে। অতএব নাউনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। তো বিশেষ করে নাউন থেকে আসলে নাউনের প্রকারভেদ থেকে কিন্তু কোশ্চেন আসবে, যে কোনটা কোন নাউন প্রকারভেদের মধ্যে। অতএব এটা ভালো করে পড়তে হবে। তো এখানে কনক্রিট নাউন, প্রথমে আমরা জানি কনক্রিট নাউনটা কি। কনক্রিট বলতে কি বোঝায়? কনক্রিট বলতে বোঝায় হচ্ছে ইন্দ্রিয়। অর্থাৎ আমাদের মানুষের যে 5টা ইন্দ্রিয় আছে, কি কি? চোখ, নাক, কান, মুখ, জিহ্বা অথবা ত্বক। এই যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় দ্বারা যা কিছু হবে তা হচ্ছে কনক্রিট নাউন। কি বললাম? আমাদের 5টা ইন্দ্রিয় দ্বারা যা কিছু হবে তা হচ্ছে কনক্রিট নাউন। যেমন আমরা যদি চোখ দিয়ে বলি, এই যে আমি অফিসে আছি, অফিস থেকে নামলে চোখ দিয়ে নিচে নামলে শুধু মেয়েদের দিকে চোখ যায়। আমরা মানে ছেলেদের যায়, অন্যান্য ছেলেদের। তো ছেলেরা চোখ দিয়ে শুধুমাত্র সুন্দরী মেয়েদের খোঁজে, যে সুন্দরী মেয়েদের দেখে, যারা ব্যাচেলর, সিঙ্গেল। তো এখানে কি মনে করে যে কি খোঁজে তারা? চোখ দিয়ে কি দেখে? গার্ল। চোখ বলতে আমাদের কি? এই যে চোখ, চোখ হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যদি একটা হয়, তাহলে এটা দিয়ে আমরা কি দেখতে পারি? মেয়েদেরকে দেখতে পারি। তার মানে এটা হচ্ছে কনক্রিট নাউন। আমরা আমাদের ফুল আছে না, ফুল, ফুলের যে সুগন্ধ বা ঘ্রাণ, এটা আমরা নাক দিয়ে নিতে পারি, পাশাপাশি এটা চোখ দিয়ে দেখতে পারি। তো নাক হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা, অথবা এটা হচ্ছে কনক্রিট নাউন। আমরা অনেক সময় ডিজে পার্টি করি, ডিজে পার্টিতে কি আছে? সং, গান। এই যে গান, গানটা কি? এই যে গানটা হচ্ছে তোমার কনক্রিট নাউন। কারণ হচ্ছে গান তুমি কান দিয়ে শোনো, আর কান হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা, তাই না? তো বিষয়টা হচ্ছে আমাদের 5টা যে ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় চোখ, নাক, কান, মুখ, জিহ্বা, ত্বক, এই 5টা দ্বারা যা কিছু হবে তা হচ্ছে কনক্রিট নাউন বা ইন্দ্রিয়বাচক। যেটা এর বাইরে ষষ্ঠ ইন্দ্রিয়, সিক্স সেন্স আমরা যেটা বলি, অর্থাৎ হচ্ছে আমাদের মন বা বিবেক, এগুলো দ্বারা যা কিছু হবে তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝায়? গুণবাচক। গুণবাচক, বাংলা লেখা একটু খারাপ বুঝে নিও। গুণবাচক। গুণবাচক বলতে কি? এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেগুলো, এগুলো দ্বারা যা কিছু হবে তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন তোমার মনে করো যে তুমি আজকে অনেক খুশি। এখন তুমি তোমার মনে করো যে কোনো ফ্রেন্ডকে বলছো, দোস্ত আজকে আমি সেই খুশি। এখন তোমার বন্ধু বলছে, কি হয়েছে? হয়েছে কিছু একটা। এখন তুমি যতই খুশি হও না কেন, তোমার খুশিটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না। তুমি পোস্ট দিতে পারো ফেসবুকে যে আজকে আমি অনেক খুশি, বা তুমি অনেক কষ্টের মধ্যে আছো, তুমি ফেসবুকে স্ট্যাটাস দিছো যে এভাবে আর কতদিন, এইভাবে তুমি একটা পোস্ট দিছো, অনেকে কান্নার রিয়াক্ট দিতেছে, এই সেই, অনেক তোমাকে সমবেদনা দিচ্ছে যে আসলে অনেক কষ্টের দিন পার হচ্ছে, এই সেই হ্যান, ঠিক আছে হ্যান। তো কিন্তু কথা হচ্ছে ওই যে কষ্টটা, তোমার যে কষ্ট, এটা শুধুমাত্র তুমি বোঝো, সে অনুধাবন করতে পারবে না। কারণ তুমি দেখাইতে পারবে না কাউকে যে তুমি কতটা কষ্টে আছো, কষ্টটা দেখানো যাও না কাউকে। তুমি ধরো একটা মেয়েকে ভালোবাসো, প্রচুর ভালোবাসো, এখন ওই মেয়েকে তুমি বুঝাইতে পারবে না কতটা ভালোবাসো। হ্যাঁ, তুমি যতগুলো কবিতা আছে, যতগুলো ভালোবাসার পাম্পুম আছে, তুমি সবগুলো মারতে পারবে,
কিন্তু কথা হচ্ছে যে তুমি দেখাইতে পারবে না তাকে কত পরিমাণ ভালোবাসে, পরিমাণটা দেখানো সম্ভব না। তো এই যে জিনিসগুলো খালি চোখে সাধারণত দেখা যায় না, এই জিনিসগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? তাহলে নাউন এটা হচ্ছে বোধগম্যতার দিক থেকে, কিসের দিক থেকে? বোধগম্যতার দিক থেকে। বোধগম্যতার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার, যেটা বললাম। কি কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে সাধারণত আমরা যেটা হচ্ছে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, চোখ, নাক, কান, মুখ আর জিহ্বা অথবা ত্বক, এই পাঁচটা দ্বারা যা হবে তাই হচ্ছে কনক্রিট নাউন। এর বাইরে মন অথবা বিবেক দ্বারা যা হবে তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুইটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বলো? তাহলে হচ্ছে আমরা পরেরটা যাই। এখানে কনক্রিট নাউনটা হচ্ছে আবার চার প্রকার। একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে কমন, হচ্ছে ম্যাটেরিয়াল, আর আরেকটা হচ্ছে কালেক্টিভ। কি কি? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেক্টিভ। আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম যে নাউন সাধারণত পাঁচ প্রকার। কি কি? একটা হচ্ছে প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেক্টিভ, অ্যাবস্ট্রাক্ট। এখানে কিন্তু আর কনক্রিট নাউন আসবে না। তাহলে আমরা যদি শুরু থেকে বলি, নাউন বোধগম্যতার দিক থেকে দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন সাধারণত পাঁচ প্রকার। কি কি? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেক্টিভ, অ্যাবস্ট্রাক্ট। তখন আর কনক্রিট নাউন আসবে না। কনক্রিট নাউন কত প্রকার? চার প্রকার। প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেক্টিভ। এখন এগুলোর বিস্তারিত জানতে হবে আমাকে, যে প্রপার কোনটা, কমন কোনটা, ম্যাটেরিয়াল কোনটা, কালেক্টিভ কোনটা। কারণ হচ্ছে পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন গুলো আসে। একটা ওয়ার্ড দেওয়া থাকবে, বলবে এটা কোন প্রোনাউন, সরি কোন নাউন, তখন তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন নাউন। এবার দেখো প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম। কি নাম? নির্দিষ্ট নাম। এখন নির্দিষ্ট নাম বলতে অন্যান্য গুলো থেকে কিন্তু এটা একটা আমার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যেটা এটাকে একেবারে পুরোপুরি আলাদা করে অন্যান্য গুলো থেকে। সেটা কি? সেটা হচ্ছে এটার যে প্রথম ফার্স্ট লেটার, এটার যে প্রথম বর্ণ, সেটা হচ্ছে বড় হাতের হয়, ক্যাপিটাল লেটারে হয়। যেমন আমরা যদি বলি রাজশাহী is one of the best city in Bangladesh। লেখা যায় রাজশাহী ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন বাংলাদেশ। রাজশাহী হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সুন্দর একটা শহর বা বেস্ট একটা শহর। এখন তুমি বলো এই যে একটা সেন্টেন্স লিখলাম, এটার মধ্যে প্রপার নাউন কোনটা? বলো, দ্রুত বলো। এখানে দেখো, এখানে অনেকে বলছে যে রাজশাহী হচ্ছে প্রপার নাউন। কেন? কারণ রাজশাহী তারা সামনে পাইছে। এটা প্রপার নাউন ঠিক আছে, কিন্তু এই বাক্যের মধ্যে আরো একটা প্রপার নাউন আছে, যেটা হচ্ছে বাংলাদেশ। একটা বাক্যের মধ্যে একাধিক প্রপার নাউন থাকতেই পারে। তো এখানে দেখো রাজশাহী একটা নির্দিষ্ট একটা শহরের নাম, প্লাস এটার প্রথম অক্ষর বড় হাতের। বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, যার প্রথম অক্ষর বড় হাতের। এটা আমি বললাম কি, প্রপার নাউন একটা বাক্যের মধ্যে যে জায়গাতেই বসুক তার প্রথম অক্ষর সবসময় বড় হাতের হবে। এটা হচ্ছে একটা ইউনিক মানে বৈশিষ্ট্য এটার। তো প্রপার নাউন চিনবে কিভাবে তাহলে? প্রপার নাউন যার প্রথম অক্ষর বড় হাতের আর হচ্ছে নির্দিষ্ট একটা নাম বুঝাবে, সেটা হচ্ছে প্রপার নাউন। কমন বলতে কি বোঝায়? কমন বলতে বোঝায় হচ্ছে সাধারণ। যখন সাধারণ কোনো কিছু বুঝাবে তখন সেটা হবে কমন। যেমন আমরা যদি বলি, ধরো বনি বললাম, বনি। বনি হচ্ছে নির্দিষ্ট একটা ছেলের নাম যার প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। এটা কি? প্রপার নাউন। আবার আমরা যদি বলি, যে মনে করো গার্ল, বা মনে করি যে আমরা গার্ল বললাম, আমরা বললাম হচ্ছে বয়। তো বনি কি? বনি হচ্ছে একটা ছেলে। তো বনি ছেলে, অন্যান্য আরো যারা আছে তারাও কিন্তু ছেলে হইতে পারে। বনি একাই দুনিয়াতে ছেলে নাই, তো যে কোনো ছেলে হইতে পারে, এটাকে সাধারণ। অতএব এটা হচ্ছে কমন। আচ্ছা, আমরা যদি বলি যে ডগ, কুত্তা, তাহলে এটা হচ্ছে কমন। কারণ যে কোনো দেশের যে কোনো তোমার হচ্ছে কালারের, যে কোনো সাইজের যে কোনো কুত্তা হইতে পারে, এটা হচ্ছে কমন। আমরা যখন তোমার বাড়ির কুত্তা, তোমার বাড়িতে একটা কুত্তা আছে, ওই কুত্তার নাম, সরি বাড়ির কুত্তাগুলো তো কুত্তা বলে না, কুকুর বলে। তো তোমার বাড়ির যে কুকুর, ওইটাকে যদি বলা হচ্ছে টমি, তুমি নাম রাখছো কি? টমি। অধিকাংশ কুত্তার নাম টমি হয় আর কি। তো হচ্ছে দেখা যাচ্ছে টমি। তো এই যে টমি, এই যে এখানে কি প্রথম অক্ষর বড় হাতের এবং হচ্ছে নির্দিষ্ট একটা কুত্তার নাম, তো এটা হচ্ছে কি, সরি কুকুরের নাম, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রপার নাউন। এরকম তুমি যখন বলবে যে পেন, তখন এই যে পেন, এটা যে কোনো কোম্পানির, যে কোনো সাইজের, যে কোনো কালারের, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো প্রাইসের, যে কোনো ডিজাইনের হতে পারে। এটা সাধারণ সাধারণ বিষয়। কিন্তু তুমি যখন বলবে যে এই যে পেনটা হচ্ছে BenQ কোম্পানির, BenQ কোম্পানি,
তো তুমি এখন যখন বলবে যে বেন কিউ কোম্পানির পেন, তো এটা একটা নির্দিষ্ট কোম্পানির নাম এবং এর প্রথম অক্ষর বড় হাতের। তুমি যখন বলবে যে কাউ, কি বললে কাউ, তো কাউ দুনিয়ার যে কোনো গরু হইতে পারে, যে কোনো প্রজাতির, যে কোনো সাইজের, যে কোনো কালারের, যে কোনো ধরনের হইতে পারে গরু। এটা কমন একটা বিষয়, এটা হচ্ছে কমন নাউন। যখন তুমি বলবে যে অস্ট্রেলিয়ান ফ্রিজার জাতের গাভী, আমরা কৃষি বই পড়তাম না আগে যে অস্ট্রেলিয়ান ফ্রিজার জাতের গাভী 15 কেজি করে ডেইলি দুধ দেয় এই সেই, তো এটা হচ্ছে নির্দিষ্ট একটা গাভীর জাতের নাম, তখন এটা হবে প্রপার নাউন। তুমি যখন বলবে যে চেয়ার, তো চেয়ারটা ভাই যে কোনো কালারের, যে কোনো সাইজের, যে কোনো ডিজাইনের, যে কোনো ধরনের চেয়ার হইতে পারে। তো যখন তুমি বলবে যে আমার চেয়ারটা হইতে হবে আরএফএল কোম্পানির, কোন কোম্পানির? আরএফএল কোম্পানির। তো নির্দিষ্ট একটা কোম্পানির নাম প্রথম অক্ষর বড় হাতের, এটা হচ্ছে প্রপার নাউন। বুঝতে পারছো? তাহলে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে তিনটা। একটা হচ্ছে গুড়া গুড়া যেগুলো আছে না, যেগুলো সাধারণত গুণা যায় না, মানে মনে করো যে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, ধুলা, বালি, চিনি, লবণ, আরো যেগুলো আছে মানে গুড়া গুড়া টাইপের, যেগুলো সাধারণত গুণা যায় না, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আরেকটা হচ্ছে তরল যেগুলা, তরল যেগুলা, তরল টাইপের যে জিনিসগুলা, যেমন ধরো পানি, দুধ, তেল, কলমের কালি, তারপর হচ্ছে পনির, এই যে জিনিসগুলো যেগুলো তরল, এই তরল জিনিসগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আরেকটা হচ্ছে উপাদান, কি? উপাদান। উপাদান যেগুলা মূলত সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। উপাদান বলতে কি বোঝায়? যেমন ধরো তুমি একটু আগে বললে চেয়ার, চেয়ারটা হচ্ছে কমন নাউন, কারণ এটা যে কোনো ব্র্যান্ডের, যে কোনো সাইজের, যে কোনো ডিজাইনের চেয়ার হতে পারে, তো এটা হচ্ছে কমন নাউন। যখন তুমি বলবে চেয়ারটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, কিসের চেয়ার? প্লাস্টিকের তৈরি, তখন এই প্লাস্টিকটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, এটা একটা উপাদান হচ্ছে প্লাস্টিক। যখন তুমি বলবে যে নেকলেস, নেকলেস হার, তো এই হারটা তুমি যে কোনো দোকান থেকে, যে কোনো ডিজাইনে, যে কোনো জিনিসে নিতে পারো, যে কোনো প্রাইসে নিতে পারো, যে কোনো সাইজে নিতে পারো, তো এটা হচ্ছে কমন। যখন তুমি বলবে নেকলেসটা হচ্ছে সোনার নেকলেস, তখন এই যে এটা হচ্ছে এটার উপাদান, তো এটা হচ্ছে মানে কি? ম্যাটেরিয়াল বা উপাদান বাচক। তুমি একটা টেবিল বানাইছো, তো টেবিলটা যে কোনো সাইজের, যে কোনো ডিজাইনে, যে কোনো দোকানে, যে কোনো প্রাইসের হইতে পারে, এটা হচ্ছে কমন। তুমি যখন বলবে টেবিলটা হচ্ছে কাঠের টেবিল, কিসের টেবিল? কাঠের, তখন এই যে কাঠ, এটা হবে তোমার মনে করো ম্যাটেরিয়াল নাউন। তুমি মনে করো যে পেন, এই যে পেন, এখন পেনটা তুমি মনে করো যে কিসের নিবে? তুমি একটা ধনী মানুষ, পেনটা তুমি বানাই নিবে মনে করো যে স্টিলের, এটা নতুন কিছু করতে আসো স্টিল, এই যে স্টিলটা হবে তখন ম্যাটেরিয়াল নাউন, মানে যে জিনিসটা তৈরি হয়েছে ওই জিনিসটা দিয়ে, ওইটা হবে ম্যাটেরিয়াল। তুমি মনে করো কাপ, কাপ তুমি যে কোনো মেলামাইনে, শরীফ মেলামাইন বলো বা অন্য কোনো মেলামাইন বলো, যে কোনো মেলামাইন, যে কোনো ডিজাইন, যে কোনো কালারের, যে কোনো সাইজের তুমি পাবে, যে কোনো প্রাইসের পাবে, এটা কমন। তুমি যখন বলবে কাপটা তৈরি হয়েছে সিরামিক দিয়ে, তখন ওইটা হবে ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে, ম্যাটেরিয়াল হচ্ছে গুঁড়া গুঁড়া, যেগুলো সাধারণত গুণা যায় না, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, চিনি, লবণ, এগুলো সাধারণত হচ্ছে ম্যাটেরিয়াল। তরল যেগুলা, যেমন পানি, তেল, পনির, কলমের কালি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। আবার মনে করো উপাদান যেগুলো, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে কালেকটিভ। কালেকটিভ বলতে বোঝায় সমষ্টি। কালেকটিভ বলতে কি বোঝায়? কালেকটিভ বলতে বোঝায় হচ্ছে সমষ্টি। যখন কোনো কিছুর সমষ্টি বোঝাবে, সাধারণত কমন নাউনের সমষ্টিটা হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টি যখন বুঝাবে। যেমন আমরা যদি বলি কমিটি, কমিটি কি একজনের দ্বারা হয়? একটা কমিটিতে কিন্তু অনেকগুলো মানুষ থাকে, তাই না? তো এটা হবে কি? ম্যাটেরিয়াল, সরি কালেকটিভ নাউন। তুমি যখন বলবে যে ক্রাউড, ভিড়, যেখানে একটা মানুষ দাঁড়ায় আছে ওই জায়গায় তুমি বলবে যে এই জায়গায় অনেক ভিড়, বলবে না। যখন অনেকগুলো মানুষ এক জায়গায় থাকবে তখন সেটাকে আমরা ভিড় বলবো, তাহলে ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন। আবার মনে করো যে পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, এই টাইপের যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। যে কোনো একজন ব্যক্তি কিন্তু পুলিশ বলা হয় না, সবগুলোকেই পুলিশ বলা হয়, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তুমি যখন বলবে যে ক্যাটেল, ক্যাটেল বলতে কি বোঝায়? গরুর পাল। যে পালে একটা মানে একটা জায়গায় একটা গরু আছে, ওটাকে তুমি গরুর পাল বলবে? যখন অনেকগুলা গরু থাকবে, গরুর সমষ্টি, তখন ওটাকে বলবো আমরা ক্যাটেল, মানে গরুর পাল। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? যেটা হচ্ছে সমষ্টি বুঝায়। আরো একটা জিনিস, যে জিনিসটা সাধারণত কেউ পড়ায় না তোমাদেরকে বা সব বইয়ে থাকে না, কিন্তু অ্যাডমিশন পরীক্ষা এই জিনিসটা জানা দরকার। কারণ অ্যাডমিশন পরীক্ষা অধিকাংশ সময় দেখা যাচ্ছে এই যে উল্টাপাল্টা টাইপের কোশ্চেন গুলো একটা হয়, কঠিন কোশ্চেন হয়। তো এই কালেকটিভ নাউনের মধ্যে একটা প্রকারভেদ আছে, যেটাকে বলা হয় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কি বলে? নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড বলতে বোঝায় বিভক্তি। কালেকটিভ বলতে কি বোঝায়? কালেকটিভ বলতে বোঝায়, কালেকটিভ বলতে বোঝায় সমষ্টি। আর নাউন অফ মাল্টিটিউড বলতে বোঝায় হচ্ছে বিভক্তি। যখন কোনো কিছুর দ্বারা বিভক্তি বোঝাবে তখন সেটা হবে নাউন অফ মাল্টিটিউড, আর সমষ্টি বুঝাইলে কালেকটিভ নাউন। তো এই যে কালেকটিভ নাউন আর নাউন অফ মাল্টিটিউডের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা জায়গায়। একটা জায়গায় হচ্ছে যে এই কালেকটিভ মানে বোঝাবে সমষ্টি,
আর নাউন অফ মাল্টিটিউড মানে বুঝাবে বিভক্তি। আমি তোমাদের যদি এভাবে বুঝাই, কালেকটিভ ভার্সেস নাউন অফ মাল্টিটিউড, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কালেকটিভ বলতে বোঝায় সমষ্টি, আর নাউন অফ মাল্টিটিউড বলতে বোঝায় বিভক্তি। আরো একটা বড় মানে যেটা হচ্ছে তোমার পরীক্ষার সবথেকে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে কালেকটিভের যে ভার্ব, এই ভার্বটা হয় হচ্ছে সিঙ্গুলার, আর নাউন অফ মাল্টিটিউডের ভার্ব হচ্ছে প্লুরাল। এখন মনে করো এখানে একটা কথা আছে, যেমন মনে করো যে কমিটি, এখন কমিটি তার মনে করো যে একটা ডিসিশন নিচ্ছে, তো আমি বললাম যে কমিটি unable to agree their decision, তারা তাদের ডিসিশনে কি এগ্রি না, একমত না। এখন বলো এখানে আমরা ভার্বটা কি নিব, ওয়াজ নিব নাকি ওয়ার নিব? বলো, যারা যারা ক্লাসের মধ্যে আসো সবাই একটু কমেন্ট করে বলো এখানে আমরা কি নিব, ওয়াজ নিব নাকি ওয়ার নিব? এখানে যারা ওয়াজ দিছো তাদেরটা ভুল হয়েছে। কেন? দেখো আমি বলছিলাম যে এখানে আমাদেরকে দেখতে হবে যে এখানে এরা একমত আছে নাকি দ্বিমত আছে। তো এখানে বলছে দ্য কমিটি ওয়াজ ওয়ার আনএবল টু এগ্রি দ্য ডিসিশন। এখন তারা ডিসিশন নেওয়ার একমত না, আনএবল, অক্ষম। যেহেতু তারা একমত না, তার মানে তাদের মধ্যে বিভক্তি আছে। বিভক্তি মানে নাউন অফ মাল্টিটিউড, আর নাউন অফ মাল্টিটিউডের ভার্বটা কি হয়? ভার্বটা প্লুরাল হয়, অতএব এখানে হবে ওয়ার, এখানে ওয়াজ হবে না। তো অধিকাংশ স্টুডেন্টই ওয়ার দিছে, তবে যারা ভুল করলে তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে নাউন অফ মাল্টিটিউড হলে কি করতে হবে। তো নাউন অফ মাল্টিটিউডের ভার্ব হচ্ছে প্লুরাল হয়। অথবা পরীক্ষায় আরো একটা জিনিস আসতে পারে এইভাবে, যে একই জিনিস এভাবে আছে, যে দ্য কমিটি ওয়ার আনএবল টু এগ্রি উইথ দ্য ডিসিশন। এখন তোমার মনে করো এই জায়গায় এই যে দ্য কমিটির নিচে আন্ডারলাইন, কমিটির নিচে আন্ডারলাইন করা আছে। এখন বলা আছে যে এই যে কমিটি, এই কমিটিটা কি নাউন অফ মাল্টিটিউড, বা মনে করো যে কালেকটিভ নাউন, কোন নাউন? এখন তুমি দেখতে হবে যে ভার্বটা কোন পর্যায়ে আছে। ভার্বটা যেহেতু প্লুরাল তার মানে নাউন অফ মাল্টিটিউড, ভার্বটা যেহেতু প্লুরাল তার মানে নাউন অফ মাল্টিটিউড। এখানে কিন্তু আবার দি থাকবে না। তো কি হচ্ছে, যখন এখানে ভার্বটা প্লুরাল তার মানে নাউন অফ মাল্টিটিউড, আর ভার্ব সিঙ্গুলার হলে কালেকটিভ নাউন। তাহলে বুঝতে পারছো এখন পুরোটা? তাহলে আমরা যদি শুরু থেকে আরেকবার বলি, বোধগম্যতার দিক থেকে নাউন দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট হচ্ছে ইন্দ্রিয় বাচক, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় চোখ, নাক, কান, মুখ, জিহ্বা অথবা ত্বক, এগুলোকে বলা হচ্ছে কনক্রিট নাউন। এগুলোর বাইরে যেগুলো সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক, মানে মন বা বিবেক দ্বারা যেগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ। এখন নাউন সাধারণত পাঁচ প্রকার, তখন কি হবে? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। প্রপার নাউন কোনটা? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের, কমন হচ্ছে সাধারণ, ম্যাটেরিয়াল হচ্ছে গুড়া গুড়া তরল উপাদান বাচক যেগুলো সেগুলা, আর কালেকটিভ হচ্ছে সমষ্টি। সাধারণত কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ। নাউন অফ মাল্টিটিউড হচ্ছে কালেকটিভের উল্টা, মানে যেটা বিভক্তি বাচক বোঝায়, বিভক্তি বোঝায়। কালেকটিভের ভার্ব সিঙ্গুলার, আর নাউন অফ মাল্টিটিউডের ভার্ব হচ্ছে প্লুরাল। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এখন আমরা যাব গণনার দিক থেকে নাউন কত প্রকার। গণনার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল, আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। একটা কি? একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবলটা হচ্ছে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল হচ্ছে যেটা গণনা করা যায় না। সোজা হিসাব, যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। এটা হচ্ছে সাধারণ ভাষায়, কিন্তু তোমাকে বুঝাইতে হবে গ্রামারের ভাষায়। গ্রামারের ভাষায় বুঝাইতে গেলে যার পূর্বে আর্টিকেল বসে, যার পূর্বে আর্টিকেল বসে সেটা হচ্ছে কাউন্টেবল, আর যার পূর্বে আর্টিকেল বসে না সেটা হচ্ছে আনকাউন্টেবল। আমরা যে এখানে পাঁচ প্রকার পড়ছি, সাধারণত পাঁচ প্রকার। কি কি? সাধারণত পাঁচ প্রকার কি কি ছিল? নাউন, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। মনে আছে কি কি আমরা পড়ছিলাম? ওখানে পড়ছিলাম প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই যে পাঁচ প্রকার, এটার মধ্যে কাউন্টেবল হচ্ছে দুইটা, শর্টকাটে মনে রাখবে সিসি। একটা সি থেকে হচ্ছে কমন, আর আরেকটা সি থেকে হচ্ছে কালেকটিভ।
আর আনকাউন্টেবল হচ্ছে বাকি তিনটা। আমরা এখানে কমন নিছি আর কালেকটিভ নিছি, তাহলে বাকি থাকে তিনটা, প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তিনটা মনে রাখবে, শর্টকাট নিয়ম হচ্ছে ম্যাপ, MAP ম্যাপ। এম থেকে হচ্ছে ম্যাটেরিয়াল, এ থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর পি থেকে হচ্ছে প্রপার। এখন বিষয়টা হচ্ছে এখানে অনেকগুলো মতভেদ আছে। কিরকম, তুমি যদি মাস্টার বই পড়ো, জাহাঙ্গীরের লেখা যেটা, তো তুমি যদি ওই বই পড়ো, ওই বইয়ে দেখবে যে কমন নাউনটা হচ্ছে কাউন্টেবল, বাকি সবগুলো আনকাউন্টেবল। কেন? কারণ কমন নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার প্লুরাল দুই হয়, বাকিগুলো হচ্ছে প্লুরাল হয় না। মানে কমনটা তুমি সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মই করতে পারবে, কিন্তু বাকিগুলো সিঙ্গুলার। মানে এই সূত্র ধরে তারা ধরছে যে এটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল। আবার তুমি যদি চৌধুরী এন্ড হোসেনের অ্যাডভান্স বই পড়ো, ওইটাতে দেখবে যে কমন, কালেকটিভ আর প্রপার, এই তিনটা হচ্ছে কাউন্টেবল, বাকিগুলো আনকাউন্টেবল। কেন? কারণ এই তিনটা গণনা করা যায়। যেমন তুমি নাম গণনা করতে পারবে, অমুকের নাম, তমুকের নাম, এইভাবে। মানে এক একটা রাইটার এক এক ভাবে ধরে। আমরা যদি কেউ যদি প্রশ্ন করে, তোমাকে কেউ প্রশ্ন করলো যে কাউন্টেবল নাউন কোনগুলো, তুমি বললে কমন আর কালেকটিভ, এই দুইটা হচ্ছে কাউন্টেবল। এখন ওরা তোমাকে উল্টা প্রশ্ন করলো যে এই দুইটা কেন কাউন্টেবল, আমি তো অমুক বইয়ে পড়লাম যে এটা আনকাউন্টেবল। তখন তুমি কি বলবে? যে এই দুইটার সামনে আর্টিকেল বসে বিদায় এটা হচ্ছে কাউন্টেবল। যেমন তুমি কমন নাউন যদি একটা ধরো, বয় হচ্ছে কমন নাউন, তো তুমি বলতে পারো এ বয় বা দি বয় বলতে পারো, অতএব কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। আবার আমরা যদি বলি ধরো পুলিশ, পুলিশ, তো তুমি বলতে পারো দা পুলিশ। অতএব এই যে এটা সামনে আমরা কি করলাম, এটা সামনে আমরা আর্টিকেল বসাইতে পারি। তো যেই শব্দের সামনে আর্টিকেল বসানো যায় সেটা হচ্ছে কাউন্টেবল, আর যার সামনে আর্টিকেল বসানো যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। যেমন মনে করো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন আমরা ধরলাম তরল একটা জিনিস, ধরলাম ওয়াটার, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো তুমি এ ওয়াটার বলতে পারবে না, এটা হচ্ছে এর সামনে আর্টিকেল বসানো যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন মনে করো, যেটা খালি চোখে দেখানো যায় না, তুমি বললে যে তোমার আনন্দ, হ্যাপিনেস, এখন তুমি বলতে পারো না যে একটা আনন্দ, তো এটা হয় না, এর সামনে আর্টিকেল বসে না। তুমি প্রপার নাউন বললে, ধরো বনি হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম যার প্রথম অক্ষর বড় হাতের, এটা হচ্ছে প্রপার নাউন। তো তুমি এর সামনে কখনো আর্টিকেল বসাইতে পারবে না। তো যেগুলোর সামনে আর্টিকেল বসে না সেটা হচ্ছে আনকাউন্টেবল, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কাউন্টেবল হচ্ছে দুইটা, সিসি, কমন, কালেকটিভ। আনকাউন্টেবল হচ্ছে তিনটা, ম্যাপ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার। এখন দেখো এই যে কমন, এই কমনটা সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মই হয়, কমনটা সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মই হয়। যেমন ধরো বয় হচ্ছে কমন বললাম, তুমি এখানে বয়ও করতে পারবে, বয়েজও করতে পারবে, কিন্তু বাকি চারটা কখনোই প্লুরাল হয় না। যেমন কালেকটিভ, তুমি অলরেডি বলছো পুলিশ, পুলিশ হচ্ছে সমষ্টি, পুলিশ শেষ বলতে পারবে? বলতে পারবে না। ম্যাটেরিয়াল, ধরো ওয়াটার, তুমি কখনো ওয়াটার্স বলতে পারবে? পারবে না। ধরো অ্যাবস্ট্রাক্ট, ধরো অনেস্টি, সততা, তুমি কি অনেস্টিস বলতে পারবে? পারবে না। প্রপার, বনি, ধরো বনিস বলতে পারবে? পারবে না। তো এই যে এগুলোকে কখনো প্লুরাল বানানো যায় না, শুধুমাত্র কমন নাউনটাকে সিঙ্গুলার প্লুরাল দুই ফর্ম হয়, আর বাকিগুলা কখনো প্লুরাল ফর্ম হয় না। তার বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার, বাকিগুলো সব সময়ই সিঙ্গুলার। এখন দেখো এই যে কমন নাউন, এটা সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মই হয়, অতএব এটার পরে যে ভার্ব, সেই ভার্বটাও কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মই হবে। যখন তুমি বয় ব্যবহার করবে তখন এরপরে ভার্ব হবে ইজ, আর যখন তুমি বয়েজ ব্যবহার করবে তখন এরপরে ভার্ব হবে আর। মানে এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। কিন্তু বাকিগুলো কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, এগুলো যেহেতু সবসময় সিঙ্গুলার, অতএব এরপরের ভার্ব অলওয়েজ সিঙ্গুলারই হবে, ভার্ব কখনো প্লুরাল হবে না। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে দি প্লাস ম্যাপ প্লাস অফ, এটা হলে এই ম্যাপটা হবে কমন নাউন। অর্থাৎ কোন নাউনের সামনে যদি দি হয় আর পরে যদি অফ হয়, তাহলে ওই নাউনটা হয় কমন নাউন। এই রুলস থেকে এর আগে পরীক্ষায় অনেকবার কোশ্চেন আসে, বিগত বছর ভর্তি পরীক্ষায় এটা থেকে অনেকবার কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন? কোশ্চেন এরকম থাকে, দা ওয়াটার অফ পদ্মা ইজ ভেরি পিওর, পদ্মার পানি অনেক ভালো। এখন তোমার মনে করো যে এখানে ওয়াটারের নিচে আন্ডারলাইন করা আছে, তো প্রশ্ন করা হয়েছে ওয়াটার কোন নাউন? অপশনে আছে অপশন এ ম্যাটেরিয়াল নাউন, অপশন বি
ধরো কমন নাউন, অপশন সি কালেকটিভ নাউন, আর অপশন ডি হচ্ছে প্রপার নাউন। এখন তোমরাই বলো যে এটা কি হবে। তো হচ্ছে আমি তোমাদের বুঝাই দেই। এখন যারা ম্যাটেরিয়াল নাউন বলছে তাদের সমস্যাটা কি হচ্ছে, তারা এখন চিন্তা করতে সিম্পলি এভাবে যে ওয়াটার এটা কি, এটা হচ্ছে তরল, তরল মানে ম্যাটেরিয়াল। তো তাদের দিক থেকে ঠিক আছে ভাই, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। আর অপশনে পরীক্ষায় সবার আগে ম্যাটেরিয়াল পাবে, তার মানে চোখ বন্ধ করে ম্যাটেরিয়াল দিবে এবং পরীক্ষা হল থেকে বের হলো ইয়েস ঢাবি কনফার্ম। কিন্তু ভাই তোমার ঢাবি কনফার্ম না, দেখো কেন, কারণ এটা ম্যাটেরিয়াল না, এটা হচ্ছে কমন। কারণ সূত্রটা হচ্ছে যখন কোনো নাউনের সামনে দি থাকবে আর পরে অফ থাকবে তখন সেটা হয়ে যাবে কমন। তাহলে এখানে কি, এটা ওয়াটারটা হচ্ছে আবার কমন। তো সোজা সূত্র মনে রাখবে, কোনো নাউনের সামনে দি আর পরে অফ থাকলে সেটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। বুঝতে পারছো? তাহলে কাউন্টেবল আনকাউন্ট সম্পর্কে আবার ক্লিয়ার করে দে কনসেপ্ট। গণনার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল, আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় কাউন্টেবল, যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। এখন গ্রামারের দিক থেকে বলতে গেলে যার সামনে আর্টিকেল বসে সেটা কাউন্টেবল, যার সামনে আর্টিকেল বসে না সেটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল হচ্ছে দুইটা, সিসি কমন, কালেকটিভ। আনকাউন্টেবল হচ্ছে তিনটা, ম্যাপ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার। কাউন্টেবলের মধ্যে কমন নাউনটা সিঙ্গুলার প্লুরাল দুই ফর্ম হয়, বাকিগুলো কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার এগুলো কখনোই প্লুরাল হয় না, অলওয়েজ সিঙ্গুলার। যেহেতু কমন নাউনটা সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মই হয়, অতএব এর পরের ভার্বটাও সিঙ্গুলার প্লুরাল দুই ফর্ম হবে, বাকিগুলো পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। যদি কোনো নাউনের সামনে দি থাকে পরে অফ থাকে তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। ক্লিয়ার? এটা স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে হ্যান্ড নোট তৈরি করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবে। তাহলে তোমার পাশাপাশি যে স্টুডেন্টগুলো ক্লাস করেনি তারা এই বিষয়ে জানবে যে আমাদের ক্লাসগুলো হচ্ছে, পাশাপাশি এটাও জানবে যে কোন জিনিসটা কি, এই সেই জিনিসগুলো কিন্তু তারা জানতে পারবে। আমরা দুটো ব্যতিক্রম জিনিস শিখবো। ব্যতিক্রমের মধ্যে প্রথমটা হচ্ছে, ধরো আমি যদি বলি যে মানি, এখন বলো যে এই মানিটা, ধরো পরীক্ষায় একটা কোশ্চেন আসছে মানি, এখন মানিটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো? মানি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মানি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো? এটা কাউন্টেবল আনকাউন্টেবল ভুল হয় এই কারণে, যারা বলছে কাউন্টেবল তারা চিন্তা করছে যে মানি শব্দের অর্থ হচ্ছে টাকা। তো টাকা তো আমরা গুনতে পারি ভাই, 1 টাকা 2 টাকা, যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল। কিন্তু এটা হচ্ছে আনকাউন্টেবল, কারণ মানি অর্থ কিন্তু টাকা না। মানি অর্থ কি? মানি অর্থ হচ্ছে মুদ্রা। কি? মুদ্রা। এক এক দেশের কারেন্সি এক এক রকম। যেমন বাংলাদেশে মনে করো টাকা, তারপর মনে করো যে ইন্ডিয়াতে কি রুপি, আমেরিকাতে ডলার। তো এগুলো তোমার কাউন্টেবল আনকাউন্টেবল আছে। তাহলে ব্যতিক্রম নিয়ম হচ্ছে এটা, এটাকে বলা হয় হচ্ছে এক্সেপশনাল। এক্সেপশন মানে কি? ব্যতিক্রম। এক্সেপশনাল আনকাউন্টেবল নাউন। এক্সেপশনাল আনকাউন্টেবল নাউন। এখন ব্যতিক্রমের মধ্যে আরো একটা ব্যতিক্রম আছে। পৃথিবীর যতগুলো কারেন্সি আছে সেগুলো প্লুরাল হয়। যেমন রুপি, 1 রুপি। তুমি যখন বলবে 2, একের অধিক, তখন হয়ে যাবে রুপিস। তুমি যখন বলবে 20 তখন হবে ডলার্স। মানে একের অধিক গেলেই এস যোগ হবে। কিন্তু পৃথিবীর একটাই আছে কারেন্সি যেটা কোনোদিন এস যুক্ত হয় না, সেটা হচ্ছে টাকা। টাকা সবসময় টাকায় হয়। তোমার কাছে 10 কোটি টাকা থাকে তাহলে টাকায় হবে, টাকাস কখনো হয় না। তাহলে মানে কি? মানি হচ্ছে আনকাউন্টেবল, মানি মানে মুদ্রা, টাকা না। যদি বলা হয় সাবান, সাবানটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তো অনেকে বলবে সাবান তো দোকানে গিয়ে আমরা কি বলি, একটা সাবান দেন, 2টা সাবান দেন, আমরা তো গুনতে পারি, যেহেতু মানে গণনা করা যায়, তাহলে কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল। সাবান যখন তৈরি করা হয় তখন কি থাকে? তরল আকার থাকে। আমরা যে হ্যান্ড ওয়াশ ব্যবহার করি না, লিকুইড, ওরকম। তাহলে তরল জিনিস হলো কি? তরল হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কার মধ্যে পড়ে? আনকাউন্টেবলের মধ্যে পড়ে। আমরা যদি বলি ফার্নিচার, ফার্নিচার, তো এটা হচ্ছে আনকাউন্টেবল। এখন তুমি বলতে পারো আমার বাসায় অনেকগুলো আসবাবপত্র আছে, একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, একটা খাট আছে, একটা সুকেজ আছে, আসবাবপত্র তো গুনা যায় না ভাই, এটা হচ্ছে আনকাউন্টেবল। তোমার বাসায় যতগুলো আসবাবপত্রই থাক ফার্নিচারই হবে, ফার্নিচার্স কখনো হবে না। আবার মনে করো ইনফরমেশন, ইনফরমেশন। আবার মনে করো যে ফুড, মিট, নিউজ, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল। এরপরে আরেকটা রুল শিখবো, সেটাকে বলা হচ্ছে এক্সেপশনাল প্লুরাল কাউন্টেবল নাউন। কি?
এক্সেপশনাল প্লুরাল কাউন্টেবল এক্সেপশনাল প্লুরাল কাউন্টেবল নাউন। এখন দেখো এখানে এক্সেপশনাল প্লুরাল কাউন্টেবল কোনগুলা? কাউন্টেবল কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুই হয়, কিন্তু মানে আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার। তো এখানে দেখো প্লুরাল কাউন্টেবল, অর্থাৎ হচ্ছে কাউন্টেবলের মধ্যে প্লুরাল। যেমন মনে করো আমরা যদি বলি কাঁচি, কাঁচির কিন্তু দুইটা দিক, তুমি একটা দিক যদি বাদ দাও তাহলে কিন্তু ওটা কাঁচি থাকবে না, ওটা সবসময় প্লুরাল। আমরা যে ব্যবহার করি প্যান্টস, ট্রাউজার্স, শর্টস, এই জিনিসগুলো অলওয়েজ প্লুরাল। প্যান্ট তুমি যদি একদিক বাদ দাও তাহলে কিন্তু হবে না। তো এই যে প্যান্টস, ট্রাউজার্স, শর্টস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অলওয়েজ প্লুরাল, প্লুরাল, এগুলো কখনো সিঙ্গুলার হয় না। আমরা যদি বলি সানগ্লাসেস, চশমার আরো কিন্তু ইংরেজি আছে, যেমন স্পেকটেকলস, এটা মানে কিন্তু চশমা। তো হচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে প্লুরাল। চশমা কখনো একদিক হয় না, দুই দিকই হয়। তো এগুলো অলওয়েজ প্লুরাল, এগুলো কখনো সিঙ্গুলার হয় না। আমাদের কিন্তু টোটাল পেইড কোর্স চলতেছে হচ্ছে ইংলিশের দুইটা। ইংলিশের মধ্যে একটা হচ্ছে স্পেশাল ব্যাচ, যার কোর্স ফি হচ্ছে 2500 টাকা, আর একটা হচ্ছে ড্রিম ব্যাচ, যার কোর্স ফি হচ্ছে 4000 টাকা। এর মধ্যে তুমি ইংলিশ বুকও পাবে কিন্তু ফ্রিতে, প্লাস গিফট পাবে, এটা হচ্ছে এর মধ্যে পাবে। হ্যাঁ, এরপর হচ্ছে বি ইউনিট। বি ইউনিটের হচ্ছে কোর্স ফি হচ্ছে 3000 টাকা। এটার মধ্যে তিনটা সাবজেক্টেরই তুমি ক্লাস পাবে, বাংলা, ইংলিশ আর হচ্ছে জিকে, মানে জেনারেল নলেজ যেটা, এই তিনটারই ক্লাস পাবে, কিন্তু বই পাবে না, বই আলাদাভাবে কিনতে হবে। সি ইউনিটের কোর্স ফি 3000 টাকা। এটার মধ্যে তোমার যতগুলো সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে তোমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফিনান্স, সবগুলো সাবজেক্টের ক্লাস হবে এর মধ্যে। এটার কোর্স ফি হচ্ছে 3000 টাকা। তো কেউ যদি ভর্তি হইতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে। আর হচ্ছে আমার আইডির লিংক উপরে ক্যাপশনে দেওয়া আছে, তোমরা আমার আইডিতে মেসেজ করতে পারো যদি কেউ ভর্তি হইতে চাও কোনো কোর্সে তাহলে। আর 23 ব্যাচের তো ওদের কোর্স ফি হচ্ছে 3570 টাকা, যদি বা ক্লাসটা অ্যাডমিশনে তারপর বলে দিলাম, কারো ছোট ভাই বোন যদি ভর্তি হতে চাই ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যারা, তাদের কোর্স হচ্ছে 3570 টাকা। তবে যারা ফার্স্ট ইয়ারে তাদের কোনো কোর্স এখনো লঞ্চ হয়নি। তো আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের নাউনের উপরে তোমাদের পরীক্ষা নিব, ওইটা আমি তোমাদের হচ্ছে পেজে পোস্ট করে বলে দিব যে পরীক্ষা কোন সময়, হয়তো বা শনিবার অথবা রবিবারের মধ্যে আমরা নাউনের উপরে পরীক্ষা নিব। আর পরবর্তী আমাদের আগামী সপ্তাহের ক্লাসের রুটিন আমরা আগামী কালকে পেজে এবং আমাদের গ্রুপে সব জায়গাতে আমরা বলে দিব। আর এই ক্লাসগুলো তোমরা রেকর্ডেড পাবে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকও ক্যাপশনে দেওয়া আছে। এগুলো যদি পরবর্তীতে করতে চাও রেকর্ডেড, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে নিবে। ইউটিউব চ্যানেলের লিংকে সাবস্ক্রাইব মানে ক্লিক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, দেখা হবে আমাদের আবার পরবর্তীতে। আসসালামু আলাইকুম।